মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেইলি লাইফ উইথ পিঙ্কি ব্যানার্জি চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। তো আজকে হচ্ছে বুধবার, আর বুধবার রাত্রি বাজে এখন 10টা বাজতে 10 মিনিট বাকি। তো এখন থেকে আমি আমার ভিডিও স্টার্ট করলাম, কেননা গতকালকে আমরা পিকনিক গেছিলাম। তোমরা যারা আমার ভিডিও দেখেছো তারা জানো, ইকো পার্কে। তো ইকো পার্ক থেকে এসে আমার প্রচণ্ড পরিমাণে মাথা ব্যথা করছিল, তারপর বমি হয়েছে। তো তাই জন্য আমি আজকে সকাল থেকে অসুস্থ হয়ে পড়েছিলাম। এই রাত্রিবেলায় উঠে একটু মনে হচ্ছে নিজেকে সুস্থ, তো রাত্রিবেলা থেকে আমি ভিডিওটা শুরু করলাম। তো কি ভিডিও করব, তো চিন্তা করলাম তোমাদের সাথে গল্প করি। না কি গল্প করব, অনেকদিন ধরে অনুরোধ আসছিল আমার কাছে একটা, যে আমার যে ছোট মেয়ের জন্ম কাহিনীটা, জন্মের সময় যা যা হয়েছিল, ওর যে মানে একটা কি বলবো বলো না, মাঝে মাঝে বুঝতে পারি না। মানে ওর যে একটা মানে কি বল না, ওটাকে কি বলে, আরে কষ্ট, মানে জন্মের সময় যে কষ্ট হয়েছিল, মানে বাঁচার আশা ছিল না। মাঝে মাঝে খেয়েই হারিয়ে ফেলি কথা, কি বলি আমার মাথাতেই ঢুকে না। তো যাই হোক, তোমরা বুঝে নিও, জানো তো পাগল ছাগল মানুষ। তো যাই হোক, তো ছোট মেয়ে জন্ম বৃত্তান্ত যেটাকে বলা হয়, সেই জন্ম বৃত্তান্ত তোমাদের সাথে শেয়ার করবো। আগে কোনোদিনও শেয়ার করেছি কিনা আমার মনে থাকে না। অনেক ভ্লগ করে ফেলেছি, প্রায় 525 না 30খানা ভ্লগ আমার হয়ে গেছে আপলোড করা। তো তার মধ্যে কখন কি গল্প করেছি আমার মনে নেই, তবুও আমাকে এই গল্পটা করতে অনেকে শেয়ার করেছো। তাছাড়া আমার হাজবেন্ডের গল্পও তোমরা বলেছো যে হাজবেন্ডের ছোটবেলাটা কিরকম ছিল, সেটাও শেয়ার করতে বলেছো, সেটা আরেকদিন শেয়ার হবে। তো আজকে আমি ছোট্টর মধ্যে, হয়তো বেশি মিনিটের ভিডিও হবে না, এটা শেয়ার করতে চলেছি আমার ছোট মেয়ের জন্ম বৃত্তান্ত। তো প্রথমেই বলি, তোমরা অনেকেই জানো যে আমার ফার্স্ট প্রেগনেন্সি যেটা ছিল সেটাকে তো নষ্ট করতে হয়েছিল। তোমাদেরকে গল্প বলেছি, যারা এখনো ভিডিওটা দেখোনি ভিডিওটা দেখে নিতে পারো। আর দ্বিতীয় সে হচ্ছে আমার প্রীতি। যে নেই তাকে নিয়ে যে চিন্তা করে লাভ নেই, সে অনেকদিন পাস্ট ইজ পাস্ট, সে তো চলে গেছে, কোনো অসুবিধা নেই। তারপর আস্তে আস্তে সময়ের সাথে সাথে মানুষ সব ভুলে যায়, আমি আস্তে আস্তে ভুলে গেছি সেই স্মৃতি। তো এখন বলতে গেলে আমার মনে পড়ে যাচ্ছে। তো তারপরে আমার প্রথম সন্তান বলতে আমার প্রীতিকে আমি এখন প্রথম সন্তান হিসেবে ধরি, আর আমার ছোট মেয়ে হচ্ছে দ্বিতীয় সন্তান। তো প্রথম সন্তান প্রীতি হয়েছিল। প্রীতির জন্ম বৃত্তান্তটাও একটু বলে নিচ্ছি, কেননা প্রীতি অত কষ্ট পায়নি। প্রীতির জন্ম হচ্ছে 16ই জুন। আমি এক জায়গায় না 6 জুন বলেছিলাম, সেটা ভুল বলেছিলাম, সরি। 16ই জুন 2006 এই সালে আর এই মাসে জন্ম। আর প্রীতির জন্ম হচ্ছে শুক্রবার, ঠিক আছে। তো শুক্রবার দিনকে আমার প্রীতি জন্ম হয়েছিল, 16ই জুন 2006। তো প্রীতি জন্ম হয়েছিল, মানে আমাকে ডেট দিয়েছিল ডাক্তার 15 তারিখে, 15ই জুন। কিন্তু প্রীতির জন্মের সময় আমার কোনো পেন ওঠেনি, কিচ্ছু হয়নি। আমি বিন্দাস হেঁটে হেঁটে, তারপরে মানে হেঁটে হেঁটে মানে কি, গাড়ি থেকে নেমে হেঁটে হেঁটে আমি হসপিটাল গেছি। পুরোটা হেঁটে হসপিটাল যাইনি মোটেও। তো গাড়ির থেকে নেমে আমি হেঁটে হেঁটে হসপিটালে উঠেছি, বেডে শুয়েছি, নার্সিংহোমে শুয়েছি। আমার কোনো পেনই হয়নি। আমাকে ডাক্তার প্রচুর ওষুধ খাইয়েছিল, কি একটা তেল ছিল, সেই তেল খাইয়েছিল, কি তেল আমি জানি না, ওটা মানে পেটে ব্যথা তোলার জন্য তেল, কিন্তু আমার কিছুই হয়নি। লাস্টে আমার প্রীতি এতটাই শান্ত, আমাকে কোনো কষ্টই দেয়নি। তো হ্যাঁ, তো আমার প্রীতির সময় মানে কোনো কষ্ট পেতে হয়নি। লাস্টে সেলাইন তুলে, সিজার ডাক্তাররা করলো না, নর্মাল ডেলিভারি হয়েছিল। তো লাস্টে পেন তুলে, মানে পেন তুলাতে হলো সেলাইন দিয়ে, নাহলে তো মানে হবে না, ডেলিভারি হবে না। তো পেন তুলে তারপর আমার ডেলিভারি হয়েছিল শুক্রবার দিনকে, মানে বৃহস্পতিবার ভর্তি হয়েছিলাম, শুক্রবার দিনকে আমার ডেলিভারি হয়েছিল সকাল 8টার সময়। বা কত টাইম কত সেকেন্ড অত মাথায় নেই, অত মনে নেই। আমাকে এখন তাহলে বার্থ সার্টিফিকেট দেখতে হবে, অত দেখার সময় নেই। যাই হোক, অত ডেট টেট যারা পুষ্টি নির্ধারণ করে তারা অত ডেট টেট মানে করে। তো যাই হোক, সকালবেলায় নর্মাল ডেলিভারি হয়েছিল। নর্মাল ডেলিভারির পর আমার প্রীতিকে আমার কাছে অনেকক্ষণ দেয়নি। তো আমার তো প্রথম সন্তান, বুঝতেই পারছো, যখন নর্মাল ডেলিভারিতে তো জ্ঞান থাকে। তো যখন আমার ডেলিভারি হলো, তারপর যখন ঘুমিয়ে পড়েছিলাম, ঘুমের ওষুধ একটু দেওয়া ছিল বোধহয়, ঘুমিয়ে পড়েছিলাম। তারপর উঠে দেখছি আমার বাচ্চা আমার কাছে নেই। আমি তো প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম, আমার বাচ্চা কোথায় কান্নাকাটি শুরু করেছিলাম। তারপর মা বললো তোর বাচ্চা আছে, তোর কোনো চিন্তা নেই। হালকা জন্ডিস ধরা পড়েছিল। প্রতিটা বাচ্চারই যখন জন্মায় তাদের একটু হালকা জন্ডিস, হালকা জন্ডিস থাকে। তো সেই জন্ডিসের জন্য ওকে একটা কিসের মধ্যে রেখেছিল, সব কাচের আলোর মধ্যে না কিসের মধ্যে রাখে ভগবান আমি জানি না, আমি কোনোদিন দেখিনি জিনিসগুলো। তো ছোট মেয়ের ক্ষেত্রে দেখেছি, বড় মেয়ের ক্ষেত্রে দেখিনি। তো ওটার মধ্যে রেখেছিল, ওটাকে কি বলে যারা জানো তারা কমেন্ট বক্সে কমেন্ট করো।
তো ওটার মধ্যে রাখা হয়েছিল। তারপরে দুপুরবেলা যখন প্রীতিককে আমার কাছে দিয়েছিল, সেই ছোট্ট প্রথম মা হওয়ার যে অনুভূতি, প্রথম সন্তান, তখন হাতে নিয়ে আমি প্রীতির দিকে হাঁ করে তাকিয়েছিলাম। আর তোমরা বিশ্বাস করবে না, প্রীতিকে নিয়ে নার্সিংহোমের প্রতিটা নার্স আর ডাক্তার বলছিল যেন মডেল হয়েছে, বলে এত সুন্দর দেখতে, মাথা ভর্তি চুল তুলে একটা মোমের পুতুলের মতো একদম। যে নার্সরা তো ওই আমার বাচ্চাকে নিয়ে ঘুরে বেড়াতো, ওর বাবা হসপিটালে এসে প্রীতিকে খুঁজে পেতো না, বলছে মেয়ে কোথায়, না দেখো কোন নার্সের কাছে আছে। নার্সের প্রাইভেট হসপিটাল মানে নার্সিংহোমে হয়েছিল, তো সেখানে গিয়ে ওদের কোলে 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 ঘুরে বেড়াতো, আমার কাছে থাকতো না। আর খুবই ফুটফুটে, খুবই সুন্দর, খুবই কিউট, প্রথম সন্তান, বুঝতেই পারছো মানে কি করবো আমি নিজেই বুঝতে পারতাম না। সে একটা আলাদা অনুভূতি, মা হওয়ার অনুভূতি। যাই হোক, তারপর তো প্রীতি চলে এলো ঘরে, প্রীতি সুস্থ স্বাভাবিক সন্তান হয়েছিল। এবার আসছি নেক্সট আমার দ্বিতীয় সন্তান, আমার ছোট মেয়ে। ছোট মেয়ে আমাকে নাচিয়ে রেখে দিয়েছিল, আমাকে, আমার হাজবেন্ডকে, আমার বাপের বাড়ির লোককে, আমার শ্বশুর বাড়ির লোককে, সবাইকে নাকে দড়ি দিয়ে পুরোপুরি নাচিয়েছে আমার ছোট মেয়ের হিস্ট্রি। তো ছোট মেয়ের কাহিনীটা বলছি। এখন আমার এত মানে আনন্দে কথাগুলো বলতে পারছি, তোমরা যারা ছোট মেয়েকে দেখো, এখন সুস্থ স্বাভাবিক চঞ্চল বাচ্চা, আমার দুষ্টু বাচ্চা, সব থেকে দুষ্টু বাচ্চা আমার বাচ্চা, কিন্তু বাইরে বেরোলে তো দুষ্টুমি করে না, কিন্তু ঘরে খুব দুষ্টুমি করে। তো মানে আমার প্রীতি যেরকম, তার থেকে অনেক আলাদা আমার ছোট মেয়ে, মানে খুবই দুষ্টু। প্রীতি খুবই শান্ত, কথা খুবই কম বলে, তোমরা জানো। হয়তো অনেকে বলো প্রীতি হাসে না, হয়তো পারে না, ও সবার সাথে মিশতে পারে না, কিন্তু ছোট মেয়ে সবার সাথে মিশতে পারে। সবাই তো সমান হয় না, একই মায়ের 5টা সন্তান কখনো সমান হয় না। এক মানে আমাদের একই 5টা আঙুল কি সমান বলো? 5টা আঙুল তো সমান নয়। সেরকম একই মায়ের পেটের সন্তানরা সবাই সমান হয় না, এক একজন এক এক রকমের হয়। তো আমার বড় মেয়ে একরকম, ছোট মেয়ে একরকম। তো বড় মেয়ে, তোমরা যারা চেনো বড় মেয়েকে ভালো মতো চেনো, একটুখানি লাজুক টাইপের, বেশি কথা বলে না, একটু চুপচাপ, একটু মানে একটু আলাদা, হাটকে। আর ছোট মেয়ে একদম হাটকে, তুফানের মতো আমাকে নাচিয়ে দিয়েছে। এখন আমি প্রাণ খুলে কথা বলছি তোমাদের সাথে হেসে হেসে, কিন্তু ছোটবেলায় যখন ও জন্মেছিল, তখন যে আমার কি অবস্থা হয়েছিল, আমার বুক ফেটে যেত কষ্টে, কান্নায় বুক ফেটে যেত, মন খারাপ করতো, মানে কি মানে ক্রিটিক্যাল যে অবস্থা গেছে তখন। সেই সময়টা যেন কারো জীবনই না আসে, চরম সত্যরও যেন সেই সময় না আসে। তো চলো শুরু করা যাক গল্পটা। তো ছোট মেয়ে হয় আমার বড় মেয়ে হওয়ার 6 বছর বাদে। 2006-এ আমার বড় মেয়ে হয়েছিল, আর 2012-তে আমার ছোট মেয়ে হয়েছিল 8ই এপ্রিল। 8ই এপ্রিল বোধহয় মঙ্গলবার ছিল, ঠিক আছে না রবিবার। ও সরি, রবিবার। আমার জন্মতিথি আমার মা বলে। হ্যাঁ হ্যাঁ, রবিবার ছিল। বড় মেয়ে শুক্রবার আর ছোট মেয়ে রবিবার, বারটা রবিবার আর 8ই এপ্রিল। আর ছোট মেয়ে হওয়ার ডেট দিয়েছিল ডাক্তার মে মাসে, মানে 1 মাস আগে ডেলিভারি করানো হয়েছিল আমার ছোট মেয়েকে, মানে প্রি ম্যাচিউর বেবি যাকে বলা হয়। তো ওর হয়েছিল কি, আমি তো রেগুলার চেক আপে যেতাম। তো আচ্ছা চুপ কর, গল্পটা বলতে দে। মানে যে সন্তান আগে হয়ে যায়, যে টাইম ডাক্তার দেয় সে টাইমে না হয়ে আগে হয়ে যায়, অনেকে 2 মাস আগে হয়ে যায়, অনেকে 3 মাস আগে হয়ে যায়, সেটা প্রি ম্যাচিউর বেবি বলা হয়। তো ছোট মেয়ে 8ই এপ্রিল হয়ে গেল, মানে 8ই মে না 9ই মে সময় দিয়েছিল, 8ই এপ্রিল সিজার করে করতে হয়েছিল ছোট মেয়েকে, মানে দুনিয়াতে আনতে হয়েছিল। ওর অবস্থা হয়ে গেছিল কি, আমি ডেলি চেক আপে যেতাম, তো মাঝখানে হঠাৎ করে দেখলাম আমার মানে যে নাড়াচাড়া করে পেটে সেটা হচ্ছে না। আমি ডাক্তারকে কাছে চেক আপে গেলাম, ডাক্তারকে বললাম যে ডাক্তারবাবু আমার নড়াচড়া করছে না ঠিক মতো, অন্তত 10 বার দিনে নড়াচড়া করতে হয়। তো ডাক্তার বলছে কি বলছিস রে বাবা, আমাকে ভয় দেখাচ্ছিস কেন? তো ডাক্তারবাবু এত ভালো ডাক্তারবাবু যে কি বলবো। আমার ছোট মেয়েও উনি, বড় মেয়েকেও উনি ডেলিভারি করেছিলেন, ছোট মেয়ে ওনার কাছে ডেলিভারি হয়েছে। তো তখন ছোট মেয়ে কি বলছিস, তখন ডাক্তারবাবু অনেকগুলো পরীক্ষা নিরীক্ষা দিল। তো পরীক্ষা নিরীক্ষা একটা টেস্ট দিয়েছিল, কি টেস্ট আমি এখন বলতে পারছি না। সেই টেস্টে ধরা পড়লো আমার ছোট মেয়ের ব্লাড তৈরি হচ্ছে না, মানে ওর নিজের ব্লাড তৈরি হচ্ছে না। আর আমার না আমার যে ব্লাড গ্রুপ, ওর ব্লাড গ্রুপ আলাদা। এবার আমার এ নেগেটিভ ব্লাড গ্রুপ, ঠিক আছে। এ নেগেটিভ ব্লাড গ্রুপের সন্তানদের যে প্রথম সন্তান হওয়ার পর না দ্বিতীয় সন্তান হওয়ার সময় অনেক অসুবিধা হয়, সেটা ডাক্তার বলেই দিয়েছিল আমাকে। তো আমার তো কোনো ইচ্ছে ছিল না দ্বিতীয় সন্তান না, কিন্তু ভগবানের ইচ্ছে, দুটো ফলা থাকবে আমার কাছে। তো যাই হোক, তো এবারে কি হলো,
ছোটো মেয়ে নাড়াচাড়া করছিলাম, ডাক্তারবাবু বললো কি বলছিস, ভয় দেখাচ্ছিস কেন? তখন একটা রিপোর্ট করতে দিল, তখন দেখা গেল, রিপোর্টটা করেই দেখা গেল ওর ব্লাড তৈরি হচ্ছে না, জন্ডিস হয়ে গেছে ওর ভিতরে। তখন ডাক্তারবাবু বললো ওনার সাথে মানে আরেক বড় ডাক্তারের সাথে আলোচনা করে ওরা কনসাল্ট করলেন যে মানে পরের দিনই ওকে সিজার করে বার করতে হবে, নাহলে মায়ের নাহলে আমার ছোটো মেয়ে দুজনেরই মানে অবস্থা খারাপ হতে পারে, মানে দুজনের প্রাণের ভয় থাকতে পারে। তো এবার ডাক্তারবাবু বলে পরের দিনই নার্সিংহোমে ভর্তি করতে হবে। শুক্রবার আমরা ডাক্তারদের চেক আপে গেছিলাম, শনিবার দিনকে ডাক্তারবাবু বললো এখনই ওটি করতে হবে, শনিবার দিনকে মানে শনিবার দিনকেই ভর্তি হতে বলেছিল, কিন্তু রিপোর্টটা আসতে শনিবার রাত্রি হয়ে গেছিলো, তাই রবিবার ভোর 6টার সময় আমরা চলে গেছিলাম নার্সিংহোমের উদ্দেশ্যে। বড় মেয়েকে ঘরে রেখে শাশুড়ির কাছে সবার জায়েদের কাছে রেখে চলে গেছিলাম। তো আমার তো প্রচণ্ড কান্নাকাটি অবস্থা বাপের বাড়ির থেকে। তখন ডাক্তার বলেছিল ওর যে ব্লাড তৈরি হচ্ছে না, এটাতে ও বাঁচতেও পারে নাও বাঁচতে পারে। তখন তো সবার মাথায় হাত, আমার মনের পরিস্থিতি তোমরা চিন্তাই করতে পারো, সঙ্গে আমার হাজবেন্ডের মনের পরিস্থিতি, মানে সবার মনের পরিস্থিতি কি অবস্থা। আমি তো সারা রাত্রি ধরে কেঁদেছি। আর হ্যাঁ হ্যাঁ জল বেরোচ্ছে না, এখন আমার মেয়ে সুস্থ স্বাভাবিক, তোমাদের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায়। তো ডাক্তার বলেছিল দেখো আমাদের হাতে কিছু নেই, তোমরা ভগবানকে ডাকো, ভগবান ওর মানে ওর যে ব্লাডটা ওকে সিজার করে বার করা হলো, সিজার মানে রবিবার দিনকে ভর্তি হলাম সকাল 6টায় গিয়ে 8টার মধ্যে ডেলিভারি হয়ে গেল। আমি যে নার্সিংহোমে ছিলাম সেখান থেকে ওকে নিয়ে চলে যাওয়া হলো আরেকটা নার্সিংহোমে, কেননা আমি যে নার্সিংহোমে ছিলাম সেই নার্সিংহোমে ব্লাড চেঞ্জ হবে, ওর যে ব্লাডটা সেটা দূষিত ব্লাড হয়ে গেছে, সেই দূষিত ব্লাড বার করে মানে ভালো ব্লাড দিতে হবে। তো আমার বাপের বাড়ির থেকে আমার কাকারা দৌড়ে এলো, আমার মামা ব্লাড জোগাড় করে নিয়ে এলো, নিয়ে এসে ওকে ব্লাড দেওয়া হলো। ওর যে একদিক দিয়ে ওর বাবা বলছে, ডাক্তার বলছে একদিক দিয়ে দূষিত ব্লাড বার করছে আর এই দিক দিয়ে ভালো ব্লাড ঢোকাচ্ছে। তো সেই জিনিসটা না অনেক বাচ্চা, সদ্যজাত বাচ্চা নিতে পারে না, তখনই মানে বাজে কিছু হয়ে যায়, আমি আর বলতে চাই না। তো ভগবানের কৃপায় 2-3 দিন প্রথম দিন এরকম ব্লাড চললো, তারপর রিপোর্ট এলো। তো মানে আমি তো এক নার্সিংহোমে, বুঝতেই পারছো, আমি ওখানে শুয়ে শুয়ে কাঁদছি সমানে, আর ওর বাবা আর আমার দাদা আর কাকারা সবাই দৌড়াদৌড়ি করছে, আমরা মামা সবাই দৌড়াদৌড়ি করছে আর এক নার্সিংহোমে ওকে নিয়ে, কেননা আমার অবস্থা ঠিকঠাক ছিল। আমি ডেলিভারি হওয়ার পর আমাকে রেখে দিয়েছিল, আমার জ্ঞান আসার পর আমি খুব কান্নাকাটি করেছিলাম। ডাক্তারবাবু অনেক সান্ত্বনা দিয়েছিল, কান্নাকাটি করিস না, ভগবানকে ডাক। ডাক্তারবাবু এমনকি ফোনে কথা বলে দিত, ও নার্সিংহোমে মানে আমার ছোটো মেয়ে নার্সিংহোমে যে লেডি ডাক্তার ছিল তার সাথে ফোনে কথা বলে দিত। তো ডাক্তারবাবুরা বলেই দিয়েছিল দেখুন আমাদের হাতে কিছু নেই, সব ভগবানের হাতে, ভগবানকে ডাকুন। আমরা তো সব ভগবানের উপর ছেড়ে দিয়েছিলাম, সমানে কাঁদতাম আর সমানে ঠাকুরকে প্রার্থনা করতাম, ঠাকুর আমি যদি কোনো অন্যায় করে থেকে আমাকে ক্ষমা করে দাও। এতদিন 10 মাস 10 দিন পেটে রাখার পর, 10 মাস 10 দিন ওকে রাখতে হয়নি, 1 মাস আগে হয়ে গেছে, এতদিন পেটে রাখার পর যদি আমার সন্তান যদি আমি পৃথিবীতে না আনতে পারি, সেই সন্তান যদি চলে যায়, সেই কষ্ট কি করে ভুলবো। কেননা প্রথম সন্তান যখন মানে যে প্রেগনেন্সিটা নষ্ট হয়ে গেছে, সেটার মতো যদি এটার অবস্থা, এত কষ্ট আমি কোথায় রাখবো। যাদের হয় মানে এরকম হয় তারা জানে কি প্যাথেটিক জিনিস, সন্তান জন্ম দেওয়ার পর যদি সেই সন্তান পৃথিবীতে না থাকে। তো যাই হোক, ভগবানের আশীর্বাদে তারপর ডাক্তার ব্লাড চেঞ্জ করলো, একটা করে ব্লাড দেওয়া হচ্ছে, ওর নিতে পারছে, সঙ্গে সঙ্গে এসে গার্জেনকে জানানো হচ্ছে যে আপনার বাচ্চা ভালো আছে। তারপর যাই হোক ব্লাডগুলো নিতে পেরেছে। তো আমার হাজব্যান্ড তো মাথায় হাত দিয়ে নিচে বসে থাকতো নার্সিংহোমে, আমার দাদা মামা সব বসে থাকতো, কী হবে। নার্সিংহোম থেকে একটা করে অ্যানাউন্সমেন্ট করতো যে এরকম আদৃতি ব্যানার্জির, পিঙ্কি ব্যানার্জির যে মানে সন্তান আছে, তার বাড়ির লোক কে আছেন, তারা আসুন। তখনই ভাবতো কিছু বোধহয় হয়ে গেছে, এরকম একটা ভয় চিন্তার ভাবনা একটা কাজ করতো। তারপর আস্তে আস্তে ডাক্তার বলল প্রতিদিন এরকম করে নানা ধরনের রিপোর্ট চলছে, ও নানা ধরনের ব্লাড দেওয়া চলছে, আর নানা ধরনের রিপোর্ট চলছে যে ব্লাড মানে ব্লাডটা ওর নিজস্ব ব্লাড তৈরি হচ্ছে কিনা, কেন অন্যের ব্লাড দিচ্ছে, তারপর নিজস্ব ব্লাড তৈরি হবে। কেন আমার এ নেগেটিভ আর ও বোধহয় এ পজিটিভ, হ্যাঁ তো এ পজিটিভ, তো ওর নিজস্ব ব্লাড তৈরি হচ্ছে কিনা। তো ওর ব্লাডের মানে ওকে যে ব্লাড দিতে হতো সেটা অন্য গ্রুপের ব্লাড গ্রুপ রাখতো। তো সেটা দেওয়ার পর লাস্ট রিপোর্ট আসলো যে আপনার মেয়ে পুরোপুরি এখন সুস্থ, ব্লাড নিতে পেরেছে। জমে মানুষকে টানাটানি হওয়ার পর ডাক্তার বললো এখনও 7 দিন রাখতে হবে আমাদের নার্সিংহোমে, ওকে ট্রিটমেন্ট করব, তারপর আমরা দেখবো কীরকম থাকছে, ওর নিজের ব্লাড তৈরি হচ্ছে কিনা, তবে আমরা ছাড়তে পারবো। তো আমি তো আমার সন্তানকে দেখতে পাচ্ছি না,
আমি তো কান্নাকাটি করছি। যেদিন আমাকে, আমি তো না আমার বড় মেয়েকে দেখতে পাচ্ছি, না আমার ছোট মেয়েকে দেখতে পাচ্ছি। তখন কি করব, অপারক আমি। তো ভগবানকে ছাড়া আমি অনেক জায়গায় মানত করে রইলাম, তারকেশ্বর সব জায়গায় মানত করলাম যে আমার সন্তানকে যদি আমার কাছে ফিরিয়ে দাও তাহলে আমি তোমাকে পুজো দেবো। তো মানে যা যা মানত থাকে মানুষের, সেই সব মানত করলাম। তো ভগবানের কৃপায়, ঈশ্বরের কৃপায় আমার সন্তান আমার কাছে এখন আছে, সুস্থ স্বাভাবিক, যেন ভালো হয়, বড় হয়। আমার 2 সন্তানই যেন ভালো হয়, মানুষ হয়, ভালো মতো জীবনে থাকতে পারে, এই কামনাই করি। তোমাদের আশীর্বাদ কাম্য, ভালোবাসা কাম্য। তারপর যাই হোক, আমাকে নার্সিংহোম থেকে ছুটি নিয়ে আমি 3 দিনের মাথায় চলে গেছি যে আমি বাড়িতে যাব। আমাকে বনসই করে বাড়িতে নিয়েছিলাম, আমি থাকতে পারছি না। তো সেই দিনই, যেদিন নার্সিংহোম থেকে ছুটি পেলাম, সেই দিনই আমি ওর নার্সিংহোমে গেলাম। কেন, ব্রেস্ট মিল্কটা খুব দরকার এই সময়। কেন, ডাক্তার বলেই দিয়েছিল এখন নিজে তো সুস্থ হয়েছে, এখন মায়ের যদি ব্রেস্ট মিল্কটা পায় তাহলে সন্তান আরও যে রোগ, মানে রোগ প্রতিশোধক ব্যাপারটা, সেটা তৈরি হবে। তো তারপর আমি ব্রেস্ট মিল্ক দিতাম বরফের মধ্যে করে, একটা এতে বোতলে করে, বরফ যেখানে থাকে সেটা করে বোতলে করে ভর্তি করে আমার হাজব্যান্ডরা নিয়ে যেত আরেকটা নার্সিংহোমে। সেই দিনগুলো ভাই যাতে কোনোদিন ফিরে না আসে, ওটা করে নিয়ে যেত আরেক নার্সিংহোমে। তারপর ওকে ব্রেস্ট মিল্ক খাওয়াতো, তখন তো ফিটিং বোতলে খাওয়ানো হতো। তারপর আমি যেদিন নার্সিংহোম থেকে ছুটি হলাম, আমি সোজা ওইখানে গেলাম আমার সন্তানকে প্রথম চোখের দেখা দেখতে। কেননা জন্মের পর কিন্তু আমি ওকে চোখের দেখাও দেখিনি, দূর থেকে জাস্ট একটু দেখেছি, দেখুন আপনার মেয়ে হয়েছে। তখন আমার মানে জ্ঞান শূন্য অবস্থা, চোখটা আবছা আবছা দেখছি, কিছু দেখতে পাচ্ছি না। শুধু দেখলাম একটা ফুটফুটে সন্তান আমার এসছে, তাকে নিয়ে চলে যাচ্ছে আমার থেকে 7 দিন, আমার থেকে দূরে। এবার সে আমার কাছে ফেরত আসবে কিনা তাও জানি না, বলেও নিতে পারলাম না, কিছুই না, সেই মর্মান্তিক অবস্থা। তো যাই হোক, তারপরে নার্সিংহোমে গেলাম। মানে সে কি প্যাথেটিক জানো না, দেখছি গিয়ে আমাকে একা অ্যালাউ করেছিল। ঢুকলাম, দেখছি একটা কাচের বাস্কের মধ্যে আমার বেবিকে শোয়ানো আছে, বেবি শুয়ে আছে। এখান দিয়ে নল, আমার মেয়ের এখনো দাগ আছে, এখানে একটা নলের দাগ এখনো রয়ে গেছে, জন্মগত দাগ। এখান থেকে এখান থেকে নল ঢুকে আছে, হাতে ব্যান্ডেড, কি ব্যান্ডেড করা ছিল জানি না, এখান থেকে স্যালাইন চলছে, পায়ের তলায় ব্যান্ডেড, এই কচি কচি ছোট ছোট পা ব্যান্ডেড, সেখান থেকে পাইপ ঢোকানো আছে, বুকে পাইপ কি সব বসানো আছে, অক্সিজেন, মাথার মধ্যে একটা অক্সিজেনের থাকে না, কি বলে ওগুলোকে, মানে যেটার মধ্যে ঢোকানো থাকে বেবিকে, সেটার মধ্যে ঢোকানো আছে। এখানে ব্যান্ডেড, মানে প্লাস্টার করার মতো কি সব দিয়ে কিভাবে কি করে এখান থেকে নল ঢোকানো, বুকে নল ঢোকানো, নাকে নল ঢোকানো, কি প্যাথেটিক গো। আর ওর সঙ্গে আরও 3-4টে বাচ্চা ছিল, ওদেরও সেম ক্রিটিক্যাল অবস্থা হয়েছিল, ওদেরকেও ওভাবে রাখা হয়েছিল। তো আমি যখন গেছিলাম, প্রথম একা গার্জেন গেছিলাম, আমি তো দেখে কেঁদে ফেলেছি মানে হাউমাউ করে। তখন ডাক্তার বলছে আপনি ওর সাথে কথা বলুন, দেখবেন আপনার কথা জবাব দেবে। তখন জানো না, বিশ্বাস করবে না তোমার, এখন আমার ওইটুকুনি বাচ্চা, আমি গায়ে হাত দিয়ে ওকে বললাম, মনা বাড়ি যাবি না, আমি এসেছি তোকে বাড়ি নিয়ে যেতে, তোর বাবা দিদিভাই সব বাড়ি এসেছে। ও না অন্যদিকে এদিকে মুখ ঘুরে শুয়েছিল, বিশ্বাস করবে না, এরকম আমার দিকে তাকালো। আমি বললাম কথাটা, বুকে হাত দিয়ে মাথায় হাত দিয়ে, মনা বাড়ি যাবে না, কাঁদতে কাঁদতে, বাড়ি যাবি না, আমি তোকে নিতে এসেছি বাড়ি নিয়ে যাওয়ার জন্য, বাড়ি চল মনা আমার সাথে, তোর এত কষ্ট, এত রাগ মায়ের উপরে, কেন এত অভিমান করেছি, সেই কথাগুলো বলেছিলাম আমি। সঙ্গে সঙ্গে না একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়লো আমার ছোট মেয়ে, দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে আমার দিকে তাকালো ফ্যাল ফ্যাল করে। জানো, এটা কেউ বিশ্বাস করবে না, যে দেখেছে শুধু সেই বিশ্বাস করবে, শুধু আমি, ওই দৃশ্যটা এখনো ভেসে ওঠে আমার। তাকালো, তাকে একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়লো। আর এই দীর্ঘ নিঃশ্বাস ছাড়ার পিছনে কারণটা আমি এখন বুঝতে পারি। কেননা আমার বড় মেয়ে হওয়ার পর না, যখন ছোটো মেয়ে মানে পেটে এসেছিল, তখন আমি শুধু ঠাকুরের কাছে কামনা করতাম, ঠাকুর আমাকে একটা ছেলে দিও, ঠাকুর আমাকে একটা ছেলে দিও, আমার যেন মেয়ে না হয়, আমার যেন একটা ছেলে হয়, নাহলে আমি না খুব কাঁদবো, এরকম বলতাম ঠাকুরকে। ঠাকুর বলতো, আমার মা বলতো, তুই এরকম বলছিস, তোকে দেখবি কাঁদতেই হবে, এরকম বলতে নেই, মা ষষ্ঠীর লেগে যায়। তুমি বিশ্বাস করবে না, যখন এরকম প্রথম দিন যখন শুনলাম ডাক্তার বললো এখন আমাদের হাতে নেই কিছু, তোমরা ভগবানকে ডাকো, তখন আমি ভগবানকে ঠাকুর, আমি এখন বুঝতে পেরেছি যে আমি ছেলে ছেলে করতাম, যে ছেলে দিয়ে তাই জন্য তুমি আমার সন্তানকে এত কষ্ট দিচ্ছ। আমার সন্তান যদি, এই সন্তান যদি মেয়েও হয়, সেই সন্তান যেন বেঁচে ফিরে আসে। আর আমি ছেলের জন্য না সব জায়গায় মানত করেছিলাম, তারকেশ্বর বলো, সব জায়গায় আমি মানত করেছিলাম আমার যেন ছেলে হয়, আমি এখানে ওখানে পুজো দেবো। তখন আমি শুয়ে তখন আমার ডেলিভারি হয়নি, তখন আমি শুয়ে ঠাকুরের কাছে প্রার্থনা করলাম, ঠাকুর আমার যদি মেয়ে সন্তান হয় তাকে তুমি সুস্থ করে আমার কোলে ফিরিয়ে দাও, আমি
ছেলের জন্য যা যা মানত করেছি সেই মানতই আমি পূর্ণ করবো। আর এই মেয়েকে আমি খুব ভালোবাসা দেবো, খুব আদর দিয়ে বড় করব। ভালো মেয়ে সন্তান আমি এখন বুঝতে পেরেছি। সবারই একটা আকাঙ্ক্ষা থাকে এক মেয়ের পর এক ছেলে, কিন্তু আমি যে কি ভুল করেছিলাম ওই ঠাকুরের কাছে প্রার্থনা করে এখন তা সেদিন তা বুঝতে পেরেছিলাম। সারা রাত্রি হসপিটালে ধরে কাঁদতাম আর বলতাম, ঠাকুর আমার মেয়ে জন্ম দিয়েছি, এই মেয়েকে এতদিন ধরে পেটে রেখেছি, এরপর যদি সন্তানকে কেড়ে নাও, মানে আমি কষ্টে মর্মে হয়ে যাব। আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দাও। আমি যা যা মানত করেছিলাম ছেলের জন্য সেই মানত আমি পূর্ণ করব। আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দাও। তো তখন চিন্তা করি ওই যে আমি পেটে থাকতে সবসময় বলতাম, আর তোমরা তোমার বন্ধু, সব কথা তোমাদের সাথে শেয়ার করতে পারি, এটা তো উচিত আমার শেয়ার করা। তা ওই যে আমি ওর মাথায় হাত দিয়ে বুকে হাত দিয়ে জন্মের পর, ও তো মাকে পেলো না, মানে জন্মের পর মায়ের কোলে তো আসতে পেলো না। ওই যে 7 দিন পরে গিয়ে মাথায় হাত দিয়েছি, বুকে হাত দিয়ে কথাটা বলেছিলাম যে তুই চল, আমার উপরে এত অভিমান এত রাগ তোর, তুই বাড়ি যাবি না, আমি তোকে নিতে এসেছি, তোর কোনো দুঃখ নেই, আমি সব ছেলের কষ্ট ভুলে গেছি এখন তোকে পেয়ে। তখন ওই দীর্ঘ নিঃশ্বাসটা ওর বুকের মধ্যে জমা ছিল, আমি বিশ্বাস করি সেটা। সেই দীর্ঘ নিঃশ্বাসটা আমার স্নেহ আমার হাতের ছোঁয়ায় ও দীর্ঘ নিঃশ্বাসটা ছাড়লো। তারপরে আস্তে আস্তে সুস্থ হয়ে উঠলো। তারপর ডাক্তারবাবু, ও কতই চৈত্র হয়েছিল বাংলার, ইংলিশ মাসটা মনে থাকে, বাংলাটা মনে থাকে না, ওকে 1 বৈশাখ আমার কাছে ঘরে দিল। সে যে আনন্দের মুহূর্ত 1 বৈশাখের দিন। আর ও খুব গণেশ ঠাকুরের ভক্ত জানো তো, ছিল, মানে এখনও আছে, এখন গোপাল গোপাল করে, সবই তো, যে গোপাল সে গণেশ সবই এক ঠাকুর। তো ওই গণেশ পুজোর দিন ও আমার বাড়িতে এসেছিল 1 বৈশাখের দিন। তারপর থেকে এই মেয়ে আস্তে 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 যা বদমাইশ হয়ে উঠলো, তোমাদের চোখের সামনে তোমরা দেখতে পাও প্রাপ্তিকে। তো এই হচ্ছে আমার ছোট মেয়ে জন্ম বৃত্তান্ত কাহিনী। ছোট্ট গল্প বললাম, বলবো কত কথা বেরিয়ে এলো, 21 মিনিটের ভিডিও হয়ে গেল। সেই ছোট্ট মেয়ে এখন কি পাজি, কি বদমাইশ, কি দুষ্টু। তো যাই হোক, আমি আমার এখন এই 2 সন্তানকে নিয়ে খুব হ্যাপি, আমার হাজব্যান্ডকে নিয়ে খুব হ্যাপি। তোমরা আশীর্বাদ করো আমার 2 সন্তান যেন ভালো থাকে, সুস্থ থাকে, স্বাভাবিক থাকে, বড় হয়, মানুষ হয়। এইটুকুনি আশীর্বাদ আর ভালোবাসে তোমাদের কাছে কাম্য। ঠাকুরের কাছে প্রার্থনা করি যেন আমি সবসময় এরকম হাসি খুশি থাকতে পারি, আর তোমাদের সাথে এরকমভাবে এঙ্গেজ থাকতে পারি, তোমাদের নানা রকমের গল্প শেয়ার করতে পারি। তো এই হচ্ছে আমার বড় মেয়ে আর ছোটো মেয়ে প্রেগনেন্সি, মানে ওদের না, আমার প্রেগনেন্সি স্টোরি তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমাদের কেমন লাগলো তোমরা জানিও। এসেছে, এই হচ্ছে সেই ছোট মেয়ে বদমাইশ। তো যাই হোক, ওর গল্প শুনতে খুব ভালোবাসে, এতক্ষণ ধরে ও আমার গল্প শুনলো। তো এখন আমি এখন আমি যাই হোক, আমার ছোট মেয়ে বড় মেয়ে 2জনকে নিয়ে খুব হ্যাপি। ও আমার কাছে গল্প শোনে, শুধু গল্প শুনতে চায় না। তাহলে তোর আজকে ছোটবেলা গল্পটাই বলি। আগে কোনো ভ্লগে বলেছি কিনা আমার মনে নেই, যদি বলে থাকি আবার একবার বললাম। তো তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে জানিও, ঠিক আছে? তো চলো আজকের মতো লাইক শেয়ার সাবস্ক্রাইব, এটাতে আর লাইক করে, যার ইচ্ছে হবে লাইক করবে, যার ইচ্ছে হবে না লাইক করবে না। আমার সন্তান আমার কাছে সবসময় ভালো, বলে না? যাই হোক, সবার সন্তানই যেন তাতে মায়ের কোল জুড়ে থাকে, সেই কামনাই করি। লাস্টে এটা বললাম। তো টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, আমার ব্লগগুলো এইভাবে এনজয় করতে থেকো।